Welcome to the second unit of the passing away of Bapu. Before I begin the second unit, I would like to show you a photograph of Mahatma Gandhi walking with a stick in his hand, accompanied by his associates. একজন কৃষ্ণকায় মানুষ, হাফ নেকেড, হাতে একটা লাঠি নিয়ে হেঁটে যাচ্ছেন তার সঙ্গী সাথীদের সঙ্গে। এই ছবি মহাত্মা গান্ধী সম্পর্কে তোমাদের ভীষণ পরিচিত একটা ছবি। আমি সেকেন্ড ইউনিটটা শুরু করার আগে এই ছবিটা দেখাতে চাইছি, কেননা সেকেন্ড ইউনিটের একটা কি সেন্টেন্স হচ্ছে, একটা মূল বাক্য হচ্ছে, যেটাকে আমরা আপ্তবাক্য বলতে পারি। টু ওয়ার্ক ইজ টু মেক স্লো প্রগ্রেস। আরো একটা সেন্টেন্স আমরা পাবো সেকেন্ড ইউনিটেই, ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। মানে গান্ধীজির সঙ্গে হাঁটার একটা বিশেষ মানে ছিল। আসলে সেকেন্ড ইউনিটটা গান্ধীজির ভ্যালু সিস্টেমের উপর অনেকখানি আলোকপাত করেছে, উইথ স্পেশাল ইম্পর্টেন্স অন ওয়াকিং। আমরা জানি ওয়াকিং হ্যাড অ্যান ইন্ডিসপেন্সেবল পার্ট ইন গান্ধীজি's ভ্যালু সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ইন হিজ ডেইলি শিডিউল। তো সেই জন্য আমি গান্ধীজি হাঁটছেন এমন একটা পরিচিত ছবি দিয়ে আজকের ভার্চুয়াল ক্লাসটা শুরু করলাম। তো লেটস স্টার্ট উইথ দ্য টেক্সট। Gandhiji's funeral was to take place the day after his death. Hours in advance, people lined the route the funeral procession was to follow. Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." তাহলে যেদিন গান্ধীজি মারা গেলেন ঠিক তার পরের দিনই গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল, সেটাই ফার্স্ট লাইনে লেখা আছে। গান্ধীজি's funeral was to take place the day after his death. এবং সেই ফিউনারাল যে সেরিমনি তার অনেক ঘন্টা আগে থেকে, আওয়ার্স ইন অ্যাডভান্স, তার অনেক ঘন্টা আগে থেকে আপামর জনসাধারণ তারা ওই যে রুটটা যেটা দিয়ে ফিউনারাল প্রসেশন যাবে, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যে মিছিলটা বা যে পদযাত্রাটা বিড়লা হাউস থেকে রাজঘাটে গেছিল, তার পথে মানুষেরা জমা হয়েছিল। মিসেস নাইডুর কন্যা পদ্মাসী, তিনি জমায়েতে উপস্থিত সমস্ত মানুষদের উদ্দেশ্যে একটা খুব সহজ কথা বলেছিলেন। সেই সহজ কথাটা হলো, উই উইল ওয়াক, আমরা হাঁটব। এই যে তিনটে ওয়ার্ড ইংলিশে, উই উইল ওয়াক, এইটাই গোটা সেকেন্ড ইউনিটটার সুর বেঁধে দিচ্ছে। আমরা গান্ধীজির সঙ্গে হাঁটব এবং আমরা এই শেষবার গান্ধীজির সঙ্গে হাঁটব। দেখে নাও ইউনিট 2 এর ফার্স্ট প্যারাগ্রাফের যে ওয়ার্ড মিনিং গুলো তোমাদের ডিফিকাল্ট মনে হতে পারে। একটা হচ্ছে ফিউনারাল। ফিউনারাল মিনস আ সেরিমনি দ্যাট ইজ হেল্ড শর্টলি আফটার এ পারসনস ডেথ। একজন মানুষ মারা যাওয়ার কিছু পরেই যে অনুষ্ঠানটা হয়, অন্ত্যেষ্টিক্রিয়া যেটাকে বাংলায় বলি। সেকেন্ড হচ্ছে প্রসেশন, এ নাম্বার অফ পিপল মুভিং ফরওয়ার্ড অর্ডারলি, অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে অনেক মানুষ একসঙ্গে সামনের দিকে হেঁটে যাচ্ছেন, যেটাকে পদযাত্রা বলা যায় বাংলায়, সেটা ইংলিশে হচ্ছে প্রসেশন। নাও সেকেন্ড প্যারাগ্রাফ। It was an agonizing walk. Thousands silently watched the procession. Bapu lay on an open truck covered with flowers. Thousands of people wept, trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. এই হাঁটাটা
এই ওয়াকটা কিন্তু গান্ধীজির সঙ্গে আগের সমস্ত হাঁটাগুলোর থেকে ডিফারেন্ট ছিল। এই হাঁটাটা ছিল অ্যাগনাইজিং। দেখো, অ্যাগনাইজিং মানে হচ্ছে কজিং গ্রেট ফিজিক্যাল অর মেন্টাল পেইন। এই যে শেষ যাত্রা গান্ধীজির সঙ্গে মানুষেরা হেঁটে যাচ্ছে, মানুষেরা ব্যথাতুর, শোকাহত, তাই এই হাঁটাটা একটা অ্যাগোনাইজিং ওয়াক। দিস ওয়াক ইজ মার্কড উইথ সরো, পেইন। এবং হাজার হাজার মানুষ, যেটা আমরা দেখলাম ওখানে লেখা আছে, থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। এই পদযাত্রাটা হাজার হাজার মানুষ নীরবে দেখে গেছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক। লে মিনস লাই, LIE, লাই, শুয়ে থাকা। তার পাস্ট টেন্স হচ্ছে লে। বাপু শুয়েছিলেন একটা খোলা ট্রাকে, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে যে ট্রাকটা ঢাকা। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট। ওয়েপ্ট হচ্ছে উইপ, তার পাস্ট টেন্স। হাজার হাজার মানুষ কেঁদেছিলেন, ট্রাইং টু টাচ বাপুজ ফিট, বাপুর পা দুটো ছোঁয়ার জন্য, শেষবার ছোঁয়ার জন্য। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। থিক ক্রাউড মিনস গ্রেট ইন নাম্বার অ্যান্ড প্যাকড ক্লোজলি টুগেদার। কনজেস্টেড একটা জায়গা, যেখানে মানুষে মানুষে মানে ভিড়ে ভিড়াক্কার আর কি। এই অবস্থায় মুভ করাটা, এগিয়ে যাওয়াটা ভেরি ডিফিকাল্ট ছিল, ইম্পসিবল ছিল, অসম্ভব ছিল। আমাদেরকে ন্যারেটর তাই বলছেন। এবার থার্ড প্যারাগ্রাফ এর দিকে আমরা এগোচ্ছি। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. যখন আমি এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে, আমি বুঝেছিলাম, I understood, আমি বুঝেছিলাম, I was not merely in the midst of grieving people. এমন নয় যে আমি শুধুমাত্র দুঃখিত জনতার মধ্য দিয়েই হাঁটছি, এমনটা নয়। This was even more than the funeral procession of India's beloved leader. ভারতবাসীর প্রিয়তম নেতার, ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতবাসীর প্রিয়তম নেতার ফিউনারাল প্রসেশন, শেষ যাত্রার থেকেও এটা ছিল অনেক বেশি কিছু। I was among people for whom, very important line, I was among people for whom walking with Bapu had a special meaning. আমি সেই মানুষজনের মধ্যে হাঁটছিলাম যাদের কাছে গান্ধীজির সঙ্গে হাঁটার একটা বিশেষ মানে ছিল। আমি ইউনিট 2 শুরু করার আগেই এই সেন্টেন্সটা বলেছিলাম যে দিস ইজ দ্য কি সেন্টেন্স অফ ইউনিট 2. We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাস, ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাসের যে রাফ অ্যান্ড স্মুথ, অর্থাৎ সুদিন এবং দুর্দিনের উপর দিয়ে এই মানুষগুলো গান্ধীজির সঙ্গেই হেঁটে গেছেন। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা এই বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না, এই ঘটনাটা গ্রহণ করতে পারছিলাম না যে যে মানুষটা ভারতবাসীকে লেড ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অনেক কঠিন পথের উপর দিয়ে, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। দেখো, তো মিয়ারলি মানে আমরা সবাই জানি ওনলি, কেবলমাত্র। এটা কেবলমাত্র গান্ধীজির শোক মিছিল ছিল না। আর একটা ওয়ার্ড তোমরা পেয়েছো, দেখো, I was not merely in the midst of grieving people. In the midst মানে amidst মানে হচ্ছে মধ্যে, মধ্যে। আচ্ছা, গ্রিভিং পিপল, গ্রিভিং মানে হচ্ছে শোক সন্তপ্ত, দুঃখিত। ফিলিং ইন্টেন্স সরো, যারা ভীষণ দুঃখ পাচ্ছে বা পেয়েছে।
beloved leader, beloved means dearly loved, ভীষণভাবে যাকে ভালোবাসা হয় তিনি। রাফ অ্যান্ড স্মুথ মানে গুড ডেইজ অ্যান্ড ব্যাড ডেইজ। দেখো এই অবধি আসার পরে আমি আবার ওই লাইনটাই ফিরে যাব, ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। এরপরেই তোমরা আর একটা লাইন পাবে, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। কেন ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং? কেন গান্ধীর সঙ্গে হাঁটাটা একটা বিশেষ মানে ছিল? হাঁটাটা গান্ধীর জীবন দর্শনে বা ভ্যালু সিস্টেমে বা তার দৈনন্দিন জীবন চর্চায় কেন একটা জায়গা নিয়েছিল, এটাই আমি একটু আলোকপাত করব এখন। গান্ধীজি মনে করতেন যে, দেখো আমি এখানে লিখেও রেখেছি, লেখাটাও তোমাদেরকে দেখাই, সঙ্গে সঙ্গে বলবো। গান্ধীজি মনে করতেন ওয়াকিং গিভস ওয়ান a scope to think with clarity. হাঁটতে হাঁটতে মানুষ পরিচ্ছন্নভাবে ভাবতে পারেন। ওয়াকিং গিভস ওয়ান a scope to look closely at all that is around the person who walks. যে মানুষটা হাঁটছেন তার পাশের সমস্ত মানুষকে কাছের থেকে দেখার একটা স্কোপ দেয়। মানুষ হতে পারে, স্মল ইনসেক্টস হতে পারে, আবার দূরের হরাইজনও হতে পারে। এমন তো নয় কাছের মানুষ দেখলে স্বপ্ন দেখা যায় না। তো কাছের মানুষদের নিডস বোঝার জন্য, তাদের অ্যাসপিরেশনস, তাদের আশা বোঝার জন্য গান্ধীজি হাঁটতে চাইতেন। কারণ ওয়াকিং গিভস ওয়ান এ স্কোপ টু মিট অ্যান্ড করেসপন্ড উইথ এ বিউইল্ডারিং নাম্বার অফ পিপল। ওয়াকিং, হাঁটাটা সুযোগ দিচ্ছে মানুষকে বিভিন্ন রকম মানুষের সঙ্গে মেলামেশার এবং কথাবার্তা, কথোপকথন বা ভাব বিনিময়ের একটা সুযোগ। বিউইল্ডারিং নাম্বার অফ পিপল মানে বিভিন্ন রকম মানুষের মানুষ আর কি। এছাড়া কি, ওয়াকিং রিকোয়ার্স নো ভেহিকল এক্সেপ্ট ওয়ান্স বডি। হাঁটার জন্য কোনো যানবাহনের দরকার হয় না একজনের নিজের শরীর ছাড়া। আসলে কি গান্ধীজি রিপ্রেজেন্ট করছিলেন দ্য সাবজিউগেটেড ইন্ডিয়ানস, পরাধীন ভারতবাসীর নেতা তো গান্ধীজি। তাই গান্ধীজি পরাধীন ভারতবাসীকে রিপ্রেজেন্ট করছিলেন, টু হুম ভেহিকলস ওয়ার নট নেসেসিটি কোট আনকোট বাট লাক্সারি কোট আনকোট লাক্সারি। সেই ভারতবাসীর কাছে ভেহিকলস বা যানবাহন কোনো প্রয়োজনীয়তা ছিল না, বিলাসিতা ছিল। তাহলে যে ভারতবাসীর কাছে যানবাহন বিলাসিতা, সেই ভারতবাসীর নেতা যদি যানবাহনের উপর ডিপেন্ডেন্ট হন, তাহলে তিনি ভারতবাসীর নেতাও হতে পারতেন না। তাই গান্ধীজি চোজ টু ওয়াক। হলো। থার্ডলি, ওয়াকিং কস্টস নাথিং বাট ওয়ান্স এনার্জি। ওয়াকিং শুধু নিজের উদ্যমটাকে খরচ করায়, আর কোনো টাকা খরচ করায় না। আমরা জানি ফ্রেঞ্চ রাইটার এবং নোবেল লরিয়েট যার নাম রোম্যার রোলা, তিনি গান্ধীজির সম্পর্কে বলছেন যে ফ্যাটিগ ইজ আ ওয়ার্ড হুইচ ডাজ নট এক্সিস্ট ইন হিজ ভোক্যাবুলারি। ফ্যাটিগ, ক্লান্তি, এই শব্দটা গান্ধীজির ভোক্যাবুলারিতে মানে শব্দের যে কালেকশন তার মধ্যে ছিলই না। অর্থাৎ গান্ধীজি ফ্যাটিগ ওয়ার্ডটাকে প্রশ্রয় দিতেন না। সো ওয়াকিং ওয়াজ ইনসেপারেবল পার্ট অফ গান্ধীজি's ডেইলি শিডিউল। এছাড়া আমরা আরো একটা লাইন পাচ্ছি এখানে, দেখো, সেটা হচ্ছে উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাসের সুদিন এবং দুর্দিন গুলো যে সমস্ত মানুষেরা গান্ধীজির সঙ্গে হেঁটেছেন তারাই গান্ধীজির শেষ যাত্রায় সামিল হয়েছেন। আমরা জানি যে গান্ধীজির সেই বিখ্যাত ডান্ডি মার্চের কথা ইন 1930 সালের, যেখানে গান্ধী নিয়ারলি 386 কিলোমিটার 386 কিলোমিটার শুধুমাত্র হেঁটেছিলেন ওভার 24 ডেজ 24 দিন ধরে। হ্যাঁ, একটা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, হ্যাঁ, আইন অমান্যের একটা সূচনা করতে, ব্রিটিশ সল্ট সভারেইনটি
মানে লবণ আইন যে ব্রিটিশরা করেছিলেন তার বিরুদ্ধাচরণ এটা ছিল গান্ধীজি। তার জন্য তিনি 24 দিনে 386 কিলোমিটার হেঁটেছিলেন। শুধু তাই নয়, 1917-এ 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ, সেখানেও গান্ধীজি ফার্মার্সদের মধ্যে গিয়ে তাদেরকে মোবিলাইজ করেছিলেন। তো এই যে ফার্মার্স, এই যে অর্ডিনারি কমন পিপল, এরা ছিলেন গান্ধীজির সাথী, এরাই গান্ধীজিকে সঙ্গ দিয়েছিলেন। সো সেই মানুষেরাই গান্ধীজির শেষ যাত্রায় সামিল হয়েছেন। তারা শুধু শেষ যাত্রায় সামিল হয়ে শোকে সামিল হননি, তারা সামিল হয়েছেন একটা প্রত্যয় নিতে যে গান্ধীজির আদর্শকে আমরা হারিয়ে যেতে দেব না। তারপর দেখো, বাপু's slight figure had walked staff in hand over a large part of India. আমি তোমাদেরকে প্রথমেই যে ছবিটা দেখিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে বাপু's slight figure মানে গান্ধীজির একটা ফ্রেইল ফিগার, রোগা শরীর। সেই রোগা শরীরটা একটা লাঠি সঙ্গে করে হেঁটে গেছেন ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের অনেকখানি জায়গার উপর দিয়েই। তারপর আসছে সেই অমোঘ লাইন, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস। এই যে হাঁটা মানেই ধীরে ধীরে অগ্রগতি। আমরা সেই কচ্ছপের গল্পটা মনে করব, কচ্ছপ আর খরগোশ, আমাদের সাবকনশিয়াস এর চলে আসবে। তো এই যে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, গান্ধী এই স্লো প্রোগ্রেসের কথা ভাবতেন, কেননা এই স্লো প্রোগ্রেসে সবাইকে সামিল করা যেত। গান্ধীজি আসলে মাস মুভমেন্টে বিশ্বাস করতেন। তো কেন টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস সেটা আমরা একটু আগেই আমি এক্সপ্লেন করলাম। তারপর দেখো, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, যেটা আমি বলছিলাম, হাঁটা মানে হচ্ছে স্বচ্ছভাবে চিন্তা করার একটা ক্ষমতা অর্জন, অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এবং তোমার চারিপাশে যারা আছে তাদেরকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়া, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, দূরের দিগন্ত থেকে শুরু করে কাছের পতঙ্গটিকেও তুমি দেখতে পাবে ক্লোজলি। মোর ওভার, তাছাড়াও, টু ওয়ার্ক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, সাধারণ ভারতবাসীর কাছে ওয়াক ছাড়া আর কোনো পথও খোলা ছিল না। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এগুলো আমি আগেই বলে দিলাম। তো গান্ধীজি টুক দিস নেসেসিটি, সাধারণ ভারতবাসীর এই প্রয়োজনটাকেই গান্ধী বুঝেছিলেন, কারণ গান্ধী ছিলেন লিডার অ্যান্ড সান অব দ্য সয়েল, মাটির নেতা, মাটির নায়ক। তাই সাধারণ মানুষের প্রয়োজনগুলোকে উনি চয়ন করতে পারতেন, এবং সেই প্রয়োজনগুলো বুঝেই তিনি একটা জয়ফুল মুভমেন্ট গড়ে তুলেছিলেন, জয়ফুল নন ভায়োলেন্ট মুভমেন্ট। তাই বলছে, গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমনপ্লেস, তিনি সেগুলোই গ্রহণ করতেন, সংগ্রহ করতেন, সেগুলোর কাছাকাছি যেতেন যেগুলো ছিল খুব সাধারণ, অ্যান্ড ট্রান্সফর্মড ইট, এবং সেই সাধারণগুলোকে চেঞ্জ করে নিতেন ইন্টু এ জয়ফুল এফার্ট, একটা আনন্দময় প্রচেষ্টাতে তিনি রূপদান করতেন, যে প্রচেষ্টার অভিমুখটি রয়েছে টু অ্যাকোয়ার ফ্রিডম, স্বাধীনতা অর্জনের দিকে তাকিয়ে। তো দেখো, এই গান্ধীজি in Indian freedom movement was associated with the non-violent civil uprising, মানে অহিংস সাধারণ নাগরিকের আন্দোলনের সঙ্গে গান্ধীজি ওতপ্রোত ছিলেন। The demands of the common people were his hearty affairs, সাধারণ মানুষের দাবিগুলোই ছিল তার হৃদয়ের ভাবনার বিষয়। He was a partner of the common people. The necessity of them were always his first preference. তাদের প্রয়োজনগুলোই ছিল গান্ধীজির প্রথম
মানে প্রেফারেন্সের জায়গা। সো হি ইজিলি কুড মোবিলাইজ দেম, তাই তিনি সহজেই সাধারণ মানুষকে সংঘবদ্ধ করতে পারতেন, সো অ্যাজ টু রিপ দেয়ার ডিমান্ডস ফ্রম দ্য হ্যান্ডস অব দ্য ব্রিটিশ রুলার্স, যাতে করে ব্রিটিশ শাসকদের হাত থেকে তাদের দাবিগুলোকে রিপ করা যায়, ছিনিয়ে আনা যায়। রাত্রির গভীর বৃন্ত থেকে ফুটন্ত সকাল তুলে আনার প্রত্যয় গান্ধীজির থেকেই সাধারণ মানুষ, ভারতবাসী পেয়েছিলেন। এই যে শেষ যাত্রা গান্ধীজির সঙ্গে, এটা তাই শুধু শোকযাত্রা নয়, এটা একটা প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হওয়ারও যাত্রা। দেখো, আর কয়েকটা মিনিং তোমাদেরকে বলে দিই যেগুলো তোমাদের লাগবে। স্লাইট, স্লাইট মিনস ফেয়ারলি থিন, মানে খুব রোগা। স্টাফ ইন হ্যান্ড মানে তো জানোই, হাতে একটা লাঠি লম্বা, আর লং স্টিক ক্যারিড ইন দ্য হ্যান্ড। ক্ল্যারিটি, ক্ল্যারিটি মানে হচ্ছে ট্রান্সপারেন্সি, পরিষ্কার পরিচ্ছন্নতা। হরাইজন, হরাইজন মিনস দিগন্ত রেখা, যেখানে আকাশ এবং পৃথিবী মিশে যায় বলে মনে হয়। দ্য লাইন অ্যাট হুইচ দ্য স্কাই অ্যান্ড দ্য আর্থ অ্যাপিয়ার টু মিট। কমনপ্লেস মিনস অর্ডিনারি, সাধারণ। ট্রান্সফর্মড মিনস চেঞ্জড, পরিবর্তন করেছিলেন। এই হচ্ছে সেকেন্ড ইউনিট। খুব ভালো করে আত্মস্থ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আজকে